Hello everyone, welcome to Civil Service Parameters। আজকে আমার পলিটি ইন্ডিয়ান পলিটি আর কনস্টিটিউশনের আজকে 3 নম্বর ক্লাস। আজকের লেকচার ফান্ডামেন্টাল রাইটস। আজকে ফান্ডামেন্টাল রাইটস এর লেকচার 1। আজকে জাস্ট আমি একটু ধারণা দেব এন্ড আর্টিকেল 12, 13, 14 এই তিনটে ম্যাক্সিমাম এখন মানে এই সেশনে। নেক্সট সেশনে আমি আবার আসবো, ডোন্ট ওয়ারি। সো কিছুক্ষণের ভেতরেই বা আজকের ভেতরেই আমি নিয়ে আসছি। ওকে, সো শুরু করি। ওকে, ফান্ডামেন্টাল রাইটস এটা দরকার নেই, আমি প্রমোদ সিদ্ধান্ত, অবভিয়াসলি তোমরা জানো, আমাকে দেখতেই পাচ্ছ। ফান্ডামেন্টাল রাইটস বলতে বেসিক্যালি কি বুঝি আমরা? কিছু রাইটস রাইটস দ্যাট কি, যেটা কে দিয়েছে? আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন। ওকে ওকে চলো, ইন্ডিয়ান কনস্টিটিউশন দিয়েছে, এটা আমরা প্রত্যেকে জানি, ছোট থেকে শিখেছি। তো ইন্ডিয়ান কনস্টিটিউশন দিয়েছে। আচ্ছা, এবার ফান্ডামেন্টাল রাইটস ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 3 তে রয়েছে, ঠিক আছে? পার্ট 3 তে রয়েছে ফান্ডামেন্টাল রাইটস টোটালটা। এর আর্টিকেল হচ্ছে আর্টিকেল 12 থেকে 35। এখন 35 এটা নেই, তাই আমরা পড়ি না, ঠিক আছে? আবার 36 থেকে 51 হচ্ছে তোমাদের ডিপিএসপি, মানে তোমাদের না, কনস্টিটিউশনাল ডিপিএসপি। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস যেটা বেসিক রাইট, ঠিক আছে? যেটা ফান্ডামেন্টাল রাইট, যেটা বেসিক রাইট, অ্যাকচুয়াল নয়। বেসিক রাইট প্রত্যেকের রয়েছে, ফান্ডামেন্টাল রাইট কে দিচ্ছে? কনস্টিটিউশন। তার মানে দায়িত্বটা কার? আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে সাধারণ মানুষের এবং স্টেট, এখানে স্টেট বলতে দেশটাকে বোঝায়, নেশনটাকেই বোঝায়। তো এই দেশ দিয়েছে আমাদের ফান্ডামেন্টাল রাইট এবং সেই রাইটটা কোথায় রয়েছে? কনস্টিটিউশনে। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে, দেখো নিজেরা তো বলি না, আমাদের যারা কনস্টিটিউশন মেকার তারা ইন্সপায়ার্ড হচ্ছে ইউএস এর কোথা থেকে? বিলস অফ রাইট থেকে। বিলস অফ রাইটস, ঠিক আছে? অর বিল অফ রাইটস, এটা বিলস নয়, বিল অফ রাইটস, ঠিক আছে? রাইটের বিল থেকে আমাদের ফান্ডামেন্টাল রাইটস এসেছে ইউএস এর। তো আমরা ইন্সপায়ার্ড, আমাদের ফ্রেমওয়ার্ক হচ্ছে ইন্সপায়ার্ড। আচ্ছা, পৃথিবীর প্রথম ফান্ডামেন্টাল রাইটস আসছে ম্যাগনা কার্টা। তোমরা প্রত্যেকেই অনেকেই জানো ম্যাগনা কার্টা, এবং যারা জানো না তাদের জন্য আমি বলছি ম্যাগনা কার্টা অ্যাকচুয়াল কি। ম্যাগনা কার্টা নাথিং, ম্যাগনা কার্টা নাথিং বাট বাট কি বলতে পারি আমি? এটা হচ্ছে একটা চার্টার অফ রাইটস। ম্যাগনা কার্টা হচ্ছে চার্টার অফ রাইটস। আমি লিখছি ম্যাগনা কার্টা, ঠিক আছে? ম্যাগনা কার্টা হচ্ছে চার্টার অফ রাইটস। আচ্ছা, এটা কে প্রথম এনেছিল? 1215, 1215 এডি। আমাদের অবস্থা তখন কি? আমাদের মেডাইভেল এটা চলছে, দিল্লি সালতানাত গঠন হচ্ছে তখন, ঠিকঠাক ভাবে তখন গঠন তৈরি হয়নি, ঠিক আছে? এটা ফার্স্ট রিটেইন, ফার্স্ট রিটেইন কে লিখেছিল প্রথম? কিং জন, কিং জন। এই কিং জন কোথাকার? অবভিয়াসলি ব্রিটিশ, ইংল্যান্ড। তাহলে পৃথিবীর প্রথম ফান্ডামেন্টাল রাইট যিনি লিখেছিলেন সেটা হচ্ছে কিং জন, 1215, ইংল্যান্ডের। এর থেকে বেশি কিছু পড়বো না। প্রথম ফান্ডামেন্টাল রাইটটাকে কি বলা হয়? ম্যাগনা কার্টা, যেহেতু ম্যাগনা কার্টা হিসেবে অর চার্টার অফ রাইটস হলো। এখানে শেষ। এবার এবার আমাদের যে ফান্ডামেন্টাল রাইট যেটা কি রয়েছে আর্টিকেল 12 থেকে 35, এটা কি দিচ্ছে আমাদেরকে? ফার্স্ট একটু জাস্ট আমি বলি, যেমন পলিটিক্যাল ডেমোক্রেসি। আমি অলরেডি পলিটিক্যাল ডেমোক্রেসি আমার প্রিয়াম্বলের ক্লাসে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? তো পলিটিক্যাল ডেমোক্রেসি বা ডেমোক্রেসি, যেটা ডেমোক্রেসিতে বাস করি, মানে আমরা ইলেক্টেড গভর্নমেন্ট, সেন্ট্রাল স্টেট বোথ, আমরা মূলত ইউনিয়নটা দেখবো, ইউনিয়ন গভর্নমেন্ট। তাহলে এই যে ব্যাপারটা, কোন ব্যাপারটা? ডেমোক্রেসি। তো ডেমোক্রেসি আমরা ধরো ইলেক্ট করলাম সরকারকে, এবং সরকার সমস্ত রাইট শেষ করে দিল আমাদের। বাড়ির বাইরে বেরোবে না, ঘুরতে যাবে না, প্রেমিকাকে নিয়ে প্রেম করতে যাবে না, বা প্রেমিককে নিয়ে প্রেম করতে যাবে না, বা বাঁধের ধারে বসবে না, লাইক নদীর পাড়ে বসবে না। যারা কলকাতায় তাদেরকে ওই জায়গার নাম ভুলে যাচ্ছি আমি, আরে বড়নাথ, সেই মাঝেরহাট, ওই এরিয়াটা তোমরা বলতে পারবে, তো ওখানে বসবে না। যেমন এটা রয়েছে, তুমি কথা বলতে পারবে না, সরকার ভুল করলেও কিছু বলতে পারবে না। এই সমস্ত কিছু অন্তর্নিহিত কোথায় রয়েছে? আমরা কি করতে পারি না পারি?
ফান্ডামেন্টাল রাইটস এর। ঠিক আছে, যেমন এটা আমাদের কি দিচ্ছে, যেমন ইন্টেলেকচুয়াল বা ম্যাটেরিয়াল, তারপর বলতে পারি স্পিরিচুয়াল, মরাল, সমস্ত এসেন্স বা সমস্ত ডেভেলপমেন্ট গুলোর অধিকার কে দিচ্ছে, এই আমাদের মৌলিক অধিকার, নাথিং এলস। ঠিক আছে, কিচ্ছু নেই, নাথিং এলস। ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার এসছে ম্যাগনা কার্টা, কে লিখেছে? কিং জন, ইংল্যান্ডের 1215 প্রথম পৃথিবীর। আমরা কোথা থেকে পেয়েছি? ইউএসএ, বিল অফ রাইটস থেকে। শেষ, আর কিছু নেই। আমরা ইন্সপায়ার্ড হচ্ছি, আমরা পেয়েছিলাম, আমরা ইন্সপায়ার্ড হচ্ছি। তো ফান্ডামেন্টাল রাইটস, চলো এবার দেখবো আর্টিকেলস। আমি অবভিয়াসলি আমি এর আগে আমার ক্লাসেও বলেছি যে আমি এই আর্টিকেল এগুলো ডিরেক্ট কোথা থেকে? ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে অরিজিনাল কনস্টিটিউশন আমাদের, সেখান থেকে নেওয়া, কোনো বই থেকে নয়। ঠিক আছে, আচ্ছা আর্টিকেল 12 কি বলছে? স্টেট। আর্টিকেল 12 বলছে স্টেট সম্পর্কে। স্টেট বলতে কি বলছে? স্টেট বলতে বলছে যে একটা স্টেট কি হবে, এই স্টেট ইনক্লুড কি কি। ফার্স্ট দেখবো গভর্নমেন্ট, পার্লামেন্ট, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, পার্লামেন্ট, গভর্নমেন্ট অ্যান্ড লেজিসলেচার, স্টেট গভর্নমেন্ট বা অ্যাসেম্বলি গুলো। ঠিক আছে, এবং অন্যান্য অথরিটি। অন্যান্য অথরিটি এখানে কে কে থাকতে পারে? যেমন অন্যান্য অথরিটিতে থাকতে পারে লাইক এলআইসি, ওএনজিসি, সেল, এল, হল, এরা রয়েছে যেমন। প্লাস বিভিন্ন ট্রাস্ট, এনজিওস। আহা, জায়গা নেই আর, উপরে যাবো, কালি চেঞ্জ করবো, ডোন্ট ওয়ারি। কালো স্লাইড নিচে অনেক কিছু লেখা যাবে। যেমন তারপর হচ্ছে ধরো আর কি বলতে পারি আমি, কোঅপারেটিভ সোসাইটিস, তারপর হচ্ছে কোম্পানিজ। তো এই সমস্ত অন্তর্নিহিত কিসের রয়েছে? এই স্টেটের। একটা দেশের ভেতর যা যা কিছু রয়েছে, লিগাল নট ইলিগাল, তো সমস্তই অন্তর্নিহিত হচ্ছে এই একটা ওয়ার্ড স্টেটের ভেতরে। ঠিক আছে, যেটা আর্টিকেল 12 এলাবোরেট করছে, নাথিং এলস, কিচ্ছু নেই। আর্টিকেল 12 বলছে স্টেট সম্বন্ধে ভালো করে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পার্লামেন্ট, লেজিসলেচার, কোম্পানিজ, এনজিওস বা বিভিন্ন রকম কি কি বললাম আমি, এনজিওস, ট্রাস্ট, তারপর কোঅপারেটিভ সোসাইটিস, কোম্পানি, প্লাস আর কি বলতে পারি, যেমন স্ট্যাটিউটরি অর্গানাইজেশনস সরকারের। ঠিক আছে, এগুলো প্রত্যেকেই রয়েছে স্টেটের ভেতর, কিছু নেই। ক্লিয়ার? আর্টিকেল 13, আর্টিকেল 13 যখন চলে আসছে না, আর্টিকেল 13 বলছে ল সম্পর্কে। কোন কোন ল? ধরো আমাদের ল মেকার হচ্ছে পার্লামেন্ট। ঠিক আছে, এবার পার্লামেন্ট যে লটা তৈরি করে সেটা উইদিন কনস্টিটিউশন, তাই না? উইদিন কনস্টিটিউশন। তো পার্লামেন্ট যখন উইদিন কনস্টিটিউশন ল তৈরি করছে, ঠিক আছে, সেই কোন ল? একটা যেমন পার্লামেন্ট করছে, একটা যেমন ধরো, একটা যেমন কি হচ্ছে বলতে পারো, তোমরা অনেকেই বলতে পারবে কোনটা। একটা হচ্ছে পার্লামেন্টারি ল, একটা হচ্ছে অর্ডিনারি ল, যে লটা আইপিসি, সিআরপিসি সেটা। ঠিক আছে, থার্ড হচ্ছে বাই অর্ডার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বা তোমার বাই অর্ডার এসপি, বাই অর্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা ল। ওকে, তো এই ধরনের ল গুলো রয়েছে। খুব বেশি হেডেক নেব না, খুব বেশি হেডেক নেব না। তাহলে একটা একটা করে দেখবো। দেখো সাব ক্লজ গুলো খুব ইম্পর্টেন্ট। আর্টিকেল 13 সাব ক্লজ 1, all laws in force in the territory of India, ইন্ডিয়ান টেরিটরিতে যে ল গুলো ইনফোর্স রয়েছে, immediately before commencement of the constitution। কি কমিন্সমেন্ট বা কনস্টিটিউশন যখন কমিন্স হচ্ছে বা আমাদের লাগু যখন হচ্ছে, সেই সময় যে ল গুলো রয়েছে সেগুলো অটোমেটিক্যালি এনফোর্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার যদি সেই ল কোনোভাবে আমাদের কনস্টিটিউশনের কাজকে বা আমাদের ফান্ডামেন্টাল রাইটস কে আঘাত করেছিল সেই সময়, তাহলে সেটা ভয়েড অর নালিফাইড। ভয়েড বলতে ক্যান্সেল, অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে যে লটা কোথায় কি বললো, যে লটা কমিন্সমেন্ট অফ কনস্টিটিউশনের সময় ছিল, ঠিক আছে, যেটা ছিল সেই লটা অটোমেটিক্যালি চলে আসছে, যদি সেটাই কোনো ডিস্টারবেন্স না থাকে, মানে যা ছিল। এখানে কোনটা বলছি, যেমন আইপিসি, সিআরপিসি, একটু গিজিমিজি হয়ে গেল, বুঝতে পারবে, ডোন্ট ওয়ারি। আইপিসি, সিআরপিসি গেল। সেকেন্ড ক্লজ 2, the state shall not make any law which takes away or abrogates the rights conferred by this
পার্ট, কোন পার্টের কথা বলছে? ফান্ডামেন্টাল রাইটস এর। তাহলে স্টেট বা পার্লামেন্ট, আমাদের দেশের ল মেকার তো পার্লামেন্ট, তো স্টেট সরকার অর্ডিন্যান্সের মাধ্যমে এলেও তো পার্লামেন্টে পাস পাওয়া যায়, তো পার্লামেন্ট হচ্ছে ল মেকিং অথরিটি আমাদের। তো এমন কোনো ল পাস করতে পারবে না যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে হস্তক্ষেপ করছে। যেমন এটা বলতে পারে না তুমি সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না, সরকারের কোনো পলিসি যদি হয় খারাপ আমরা ক্রিটিসাইজ করতেই পারি, কোনো প্রবলেম নেই। কোন কোন ধরনের? একটা হচ্ছে যেটা ছিল সিআইপিসি আইপিসি, এবং নিউ ল যেটা পার্লামেন্ট তৈরি করছে, তাহলে দু ধরনের পেলাম, একটা যেটা ছিল আইপিসি সিআইপিসি আর অর্ডিনারি ল, একটা হচ্ছে পার্লামেন্টারি ল বা কনস্টিটিউশন ল যেটা পার্লামেন্টের দ্বারা তৈরি হচ্ছে, দু ধরনের ল হলো। আচ্ছা নেক্সট, এবার 3 সাবক্লজ 3, আই থিঙ্ক এখানে ক্লিয়ার হয়ে গেছে, আমি আবার নিচ্ছি। ওকে, ইন দিস আর্টিকেল আনলেস দ্য কন্টেক্সট কি বলছে আদারওয়াইজ রিকোয়ার্স, ক্লজ 3 সাবক্লজ এ একটু ডিফিকাল্ট, অরিজিনাল কনস্টিটিউশন দরকার নেই, আমি যে পয়েন্টগুলো বলছি সেগুলো মনে রাখো। আ ল এনক্লোজ এনি ordinance, order, by law, rule, regulations, notification, custom usage having in the territory of India the force of law. By order, ordinance বললাম আমি, regulations সরকারের regulations, কোন নোটিফিকেশন বা গ্যাজেট নোটিফিকেশন, কাস্টম এটা কাস্টম অর ইউসেজ অর হ্যাভিং, ধরো কোনো কাস্টম ছিল এটা এই ধরনের ব্যাপার, তো এটা ইনক্লুড কোথায়, মানে এটাও কিন্তু এক ধরনের ল। ধরো কাস্টম, কাস্টম বলতে যেমন লাইক কোনটা বলি আমি, কাস্টম আমার ইমিডিয়েট মনে পড়ছে, ধরো দুর্গাপুজোয় 4 দিন দুর্গাপুজো হয় এবং তার বিসর্জন সঠিকভাবে হয়, সেটা আটকে দেওয়াটা কিন্তু কি একটা বাধ্যবাধকতা, তো এটা কাস্টম আমাদের চলে আসছে বহু যুগ থেকে, আটকানো যাবে না। আমাদের যেমন ফান্ডামেন্টাল রাইট তেমন আটকানো যাবে না, ঠিক আছে? বা এই ধরনের কাস্টম যখন বাধা দেবে, বা এই ধরনের যে কাস্টম গুলো চলে আসছে, যেটা যেমন যেমন আর্টিকেল 397, সরি 497, ইয়েস আর্টিকেল 497 পরক্রিয়া। যেমন পরক্রিয়াতে কি হয়েছে, পরক্রিয়া আগে যেমন পরক্রিয়া জড়িয়ে পড়লে হয়তো পুরুষের নামে কেস হতো, মহিলার নামে কেস হতো না, এখন সুপ্রিম কোর্ট বলল না কারণ নামে কেস হবে না। কিন্তু কাস্টমটা কি, অন্যের বউকে নিয়ে পালানো বা অন্যের হাজবেন্ডকে নিয়ে পালানো, এটা কাস্টম নয়। কাস্টমটা হচ্ছে একটা সুখী পরিবার, শুদ্ধ পরিবার, সেটা ভাঙাটা উচিত নয়, এটা কাস্টম, এটা ল অটোমেটিক্যালি এনফোর্স হচ্ছে, ঠিক আছে? বা অর্ডিন্যান্স যেটা পাস হচ্ছে এটা। তাহলে 3 ক্লজ এ গেল। ক্লজ বি কি বলছে, ল ইনফোর্স ইনক্লুডস লস passed or made by a legislature or other competent authority in the territory of India before commencement of the Constitution and not previously repeated, not with understanding that any such law or any part thereof may not be then in operation either at all in or particular areas. কিচ্ছু নেই, বলছে ল ইনফোর্স ইনক্লুড যেগুলো ল পাস হচ্ছে লেজিসলেচারের মাধ্যমে, সেটা ডবল ল কখনো আসবে না, ঠিক আছে? যেটা কমিটমেন্ট অফ কনস্টিটিউশনের বা আমাদের কনস্টিটিউশন আসার আগে বা ব্রিটিশ ইন্ডিয়াতে যে ল গুলো ছিল সেগুলো আসছে, যদি আমি কি বললাম, যদি সেটা কোনো ক্ষতি না করে ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে? বা আমাদের এখন মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস বা লিগ্যাল রাইট যাতে ক্ষতি না করে সেই ল গুলো। আরটা কি বলছে, এই ল লেজিসলেচার বা অন্য কম্পিটেন্ট অথরিটি যেগুলো পাস করছে সেই ল গুলোর কথা বলা হচ্ছে। আর কি বলছে, যেগুলো কনস্টিটিউশনের মাধ্যমে আসছে, তাই না? কনস্টিটিউশন তো সর্বসর্বা, কনস্টিটিউশন কিভাবে চলবে সেটা ডিপিএস, দেশ কিভাবে চলবে বা স্টেট কিভাবে চলবে বা গভর্নমেন্ট কিভাবে চলবে সেটা ডিপিএস দিয়েই বলা রয়েছে। কনস্টিটিউশন এত ভাস্ট আমাদের, এবং এটা কি বলছে, নট উইথ আন্ডারস্ট্যান্ডিং দ্যাট এনি সাচ ল অর এনি পার্ট thereof may not be then in operation either at all or in particular areas. কিচ্ছু বুঝলাম না, কিচ্ছু বুঝলাম না, আবার পড়বো, খুব ডিফিকাল্ট। একবার কনস্টিটিউশন বা হিস্ট্রি ওয়ান টাইম সাবজেক্ট, একবার বললে যথেষ্ট। কি হচ্ছে, ল ইনফোর্স includes law passed or made by a legislature or other competent authority in the territory of India before commencement of this constitution and not previously repeated. বলছে ল কোনটা, কোন ল গুলোর কথা বলা হচ্ছে, যেগুলো প্রিভিয়াসলি রিপিট হয়নি, যেগুলো ছিল বা যেগুলো পাস হয়েছে সেই ল এর কথাই বলছে। কে পাস করছে, কম্পিটেন্ট অথরিটি বা লেজিসলেচার, এখানে লেজিসলেচার বলতে পার্লামেন্ট, সেকেন্ড বলতে স্টেট লেজিসলেচার,
ঠিক আছে, কম্পিটেন্ট অথরিটি। অর অর ডিএম, এসপি, অর্ডিন্যান্স হতে পারে, রেগুলেশনস হতে পারে, নোটিফিকেশনস হতে পারে, যেগুলো কখনো রিপিটিশন হচ্ছে না, সেই লয়ের কথাই বলা হচ্ছে। খুব বেশি কিছু নেই এখানে, তিনটে জিনিস। ফার্স্ট, নাম্বার 1, ব্রিটিশ ইন্ডিয়া ল, যেগুলো চলে আসছে, মানে হচ্ছে আইপিসি, সিআরপিসি। নাম্বার 2, অর্ডিন্যান্স, অর্ডার, বাই ল, রুল, রেগুলেশনস, নোটিফিকেশনস অর কাস্টম অর ইউসেজ। দুটো গেল। আর কিছু আছে? ইয়েস, নন লেজিসলেটিভ সোর্স, যেটার কথা আমি বললাম, যেটা কাস্টম। ঠিক আছে, বলেই দিলাম আমি, নন লেজিসলেটিভ সোর্স। আর কি বলতে পারি? পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচার তো বললামই। তাহলে লিখবো ছোট ছোট করে। নাম্বার 1, এটা হচ্ছে বাই পার্লামেন্ট অর কনস্টিটিউশনাল ল। নাম্বার 2 কি? বলো 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 বলো। টেম্পোরারি or ordinance, regulations। হলো? আচ্ছা, এখানে জায়গা নেই, এখানে নাম্বার 3 এখানে লিখবো। নাম্বার 3 হচ্ছে টেম্পোরারি বললাম, আচ্ছা পার্মানেন্ট বললাম, এটা বাই পার্লামেন্ট অর কনস্টিটিউশন ল। এখানে আরেকটা দিতে পারি, অর পার্মানেন্ট। দুটো হলো, একটা টেম্পোরারি বা অর্ডিন্যান্স বা রেগুলেশনস। নাম্বার 3, স্ট্যাটিউটরি। লাইক এই যে বললাম স্ট্যাটিউটরি, আমি আর লিখছি না, এই যে এটা। ঠিক আছে, কোনটা হবে স্ট্যাটিউটরি? অর্ডার, বাই ল, রুল, রেগুলেশনস, নোটিফিকেশনস, বা রেগুলেশনস আসবে না, নোটিফিকেশনস গেল স্ট্যাটিউটরি। লাস্ট ওয়ান স্ট্যাটিউটরি পরে লাস্ট ওয়ান, নাম্বার 4 লাস্ট ওয়ান, নন স্ট্যাটিউটরি, মানে হচ্ছে কাস্টম। মানে হচ্ছে এখানে আমি কালি চেঞ্জ করে দিলাম, না তো ঘিজিমিজি হয়ে গেছে, এমনি স্লাইড ছোট। এটা হচ্ছে কাস্টম। আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। ইয়েস। চলো এবার নেক্সট পয়েন্ট আমাদের। এখানে যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে জিজ্ঞেস করো, আমি বলে দেবো। নেক্সট, আর্টিকেল কি বলছে? 14, states shall not deny any person equality before law or equal protection of law। স্টেট কাউকে ডিনাই করতে পারে না ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ ল। লয়ের সামনে সবাই সমান, আইনের চোখে সবাই সমান। আমরা মুভিতে দেখেছি, সিনেমা টিনেমা দেখি তো, অ্যাকচুয়াল তাই। আইনের চোখে বড়লোক, গরিব, পুরুষ, মহিলা, বা লাইক তোমরা এটা বলতে পারো, যেমন থার্ড জেন্ডার হোক বা অন্য কিছু, খোড়া, ন্যাংরা, গরিব, বড়, ডাজন্ট ম্যাটার, আইনের চোখে সবাই সমান। আরেকটা হচ্ছে আইন সবাইকে ইকুয়ালি প্রোটেক্ট করবে। গেল, ইকুয়ালি প্রোটেক্ট করবে বলতে কাউকে অন্যায়ভাবে শাস্তি দেবে না, কাউকে শাস্তি দেবে না, প্রোটেক্টটা সবাইকে ইকুয়ালি করবে। এখানে ইকুয়ালিটি বিফোর ল ব্রিটেন কনসেপ্ট, ইকুয়াল প্রোটেকশন অফ ল ইউএসএ কনসেপ্ট। এখানে ইকুয়াল প্রোটেকশন অফ ল ইউএসএ কনসেপ্ট প্লাস রুল অফ ল। এই রুল অফ ল আমাদের কনস্টিটিউশন দিয়েছে, এই রুল অফ ল হচ্ছে ইন্ডিয়ান কনসেপ্ট। কেন রুল অফ ল? কারণ আমাদের দেশের কনস্টিটিউশন আছে, লিখিত কনস্টিটিউশন এবং সবথেকে বড় কনস্টিটিউশন। তো লিখিত কনস্টিটিউশন রুল অফ ল একটা জিনিস ডিফাইন করে, সেটা হচ্ছে আইনের শাসন নট বাই মেন। তাহলে আমাদের নট বাই মেন, আমাদের যে কনস্টিটিউশন বা আমাদের কনস্টিটিউশন যে অধিকার দিয়েছে, আমাদের মৌলিক অধিকার, তার মানে আমাদের দেশ চালাবে কিছু সংখ্যক মানুষ নয়, নট বাই মেন বাট বাই ল।
আইন চালাবে, আইন যেভাবে বলবে দেশ সেভাবে চলবে। পার্লামেন্ট আইন তৈরি করবে, অর্ডিন্যান্সের মাধ্যমে আসতে পারে, রেগুলেশনের মাধ্যমে, কাস্টমসের মাধ্যমে আসতে পারে, বা আইপিসি সিআরপিসির মাধ্যমে সেটাও চলছে। ঠিক আছে, এটাই হলো। তাহলে ব্রিটেন এবং ইউএস মিলিঝুলি আমরা কি বানিয়েছি, রুল অফ ল, আইনের চোখে সবাই সমান এবং আমাদের দেশ আইনের মাধ্যমে চলে, অন্য কিছুর মাধ্যমে নয়। এখানে আই থিঙ্ক পুরোটা ক্লিয়ার। যদি কোনো প্রবলেম থাকে আমাকে ডেসক্রিপশন বক্স, সরি, তোমরা আমাকে জানাবে কোথায়, আমাকে জানাবে হচ্ছে কমেন্টে বা ফেসবুকে জানাও, আমাকে সিভিল সার্ভিস প্যারামিটার্স এর পেজ বা টেলিগ্রাম চ্যানেলে জানাও। আচ্ছা, এই এই যে উইথ অ্যানোটেশনস, আমি এটা স্লাইডটা দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে, তোমরা সেখান থেকে নিয়ে নাও। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা নিয়ে নেবে, ফটোকপি ইয়ে করে পিডিএফ ডাউনলোড করে নেবে। একটু বলি, সিভিল সার্ভিসে আমি এটা আপলোড করার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তোমরা প্রত্যেকেই স্যার আমি অফিসার হব, আমাদের সিভিল সার্ভিস জিনিসটা কেন এসছে? পাবলিকে যদি চাকর হিসেবে কাজই না করতে পারো তাহলে লাভ আছে? মোস্ট অফ দ্য পিপল হু গেট থ্রু দ্যাট সিভিল সার্ভিসেস, ডাজন্ট ম্যাটার ইউনিয়ন অর স্টেট, কি করে মূলত মালিক হয়ে বসে পরবর্তীকালে। সেটা একজন ভিডিও হচ্ছে, একজন ডিএসপিও হচ্ছে, বা একজন এসআইও হচ্ছে, একজন আইএস অফিসার হচ্ছে, একজন আইপিএস অফিসার হচ্ছে, আইআরএস হচ্ছে, রেল রেভিনিউ, এভরিওয়ান। সার্ভিসটা যদি নাই দেয় তাহলে সার্ভেন্ট হয়ে লাভটা কি? বিজনেস করা ভালো। কিসের জন্য সার্ভিসে আসবে? অফিসার, অফিসার কে? ভবিষ্যৎ প্রজন্মকে কি দিয়ে যাবে তোমরা? কি দিয়ে যাবে বলো? আমি জানি না কি দিয়ে যাবে, কিন্তু যে অবস্থায় চলছে, পলিটিক্যাল মাস্টার্স বা পলিটিক্যাল ফাদার্সরা অলওয়েজ নিজেদের স্বার্থেই ব্যবহার হচ্ছে। আফটার 1962 বা আফটার 1970 ওরা পলিটিক্স করেই আসছে, খরচা করেই আসছে, কিন্তু অফিসাররা কি কাজ এমন করছে যার জন্য দেশের ডেভেলপমেন্টই হয় না? এটা ভাবার বিষয়। তো চার্চিলের নাম তোমরা সবাই শুনেছো, চার্চিল আমাদের দেশে প্রচুর ক্ষতি করেছে, কিন্তু চার্চিলের বিখ্যাত একটা উক্তি রয়েছে, after a time civil servants tend to become no longer servants and no longer civil. খুব ইম্পর্টেন্ট কথা, নো লঙ্গার সার্ভেন্ট। আমি মোটিভেশন দিচ্ছি না, কিন্তু এটা তোমাদের সেলফ মোটিভেশনের কোথাও একটা কাজে আসবে। অবভিয়াসলি সিভিল সার্ভিস খুব কস্টলি, সিভিল সার্ভিসে পড়াশোনা খুব কস্টলি, কিন্তু আই থিঙ্ক আমি ফ্রি অফ কস্টে দিতে পারছি এবং দিয়ে যাব টিল মাই লাস্ট ব্রেথ। এরকম নয় যে আমি বিজনেসের জন্য আসতে চলেছি বা আসছি। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, তোমরা পড়ো। কিন্তু একটা জিনিস, যারা নিডি স্টুডেন্ট, জানি সিভিল সার্ভিসে পড়ার খরচা রয়েছে, একটা হেডেক রয়েছে, কিন্তু নিডি স্টুডেন্টরা সিভিল সার্ভেন্ট হচ্ছে, দেন কি হচ্ছে? সেম প্রবলেম, একটাই প্রবলেম, তারা সার্ভেন্টরা থাকছে না কিছুদিন পর, এবং সিভিলও থাকছে না। সিভিল থাকলে তো পাবলিকের জন্য কাজ করবে, মাস্টার হয়ে যাচ্ছে। আমি আমার ঠাকুর দাদা চেয়ার ছেড়ে দিয়ে গেছে, আমি সেই চেয়ারে বসছি এবং আমি জমিদার। এই অ্যাটিটিউডটা ডোবাচ্ছে, এই সেম অ্যাটিটিউড ডোবাচ্ছে। অন্যান্য স্টেটের অবস্থা থেকেও আমাদের স্টেটের অবস্থা খুব খারাপ, খুব ভালো করে তোমরা জানো। অ্যান্ড তার সাথে একটা জিনিস যেটা বলার আমার, একটু হয়তো চেষ্টা করলে আমরা বেটার ফিউচার দিতে পারবো, যদি তোমরা চেষ্টা করো, কারণ তাছাড়া কোনো উপায় দেখছি না আর। ওকে, তো খারাপ লাগলে আমার কিছু করার নেই, আমার যেটা বলার আমি বলবো। কারণ সিভিল সার্ভেন্টদের আজকে যে অবস্থা, তারা সিভিলও থাকছে না, সার্ভেন্ট তো থাকছেই না, শুধু অফিসার হব এবং অফিসারই হচ্ছে, এবং তারা মাস্টার হচ্ছে পাবলিকের, পাবলিকের কোনো কাজ হচ্ছে না। অ্যান্ড রেস্ট ইউ নো ভেরি ওয়েল, যারা উত্তরবঙ্গে আছে তারা তো খুব ভালো করে জানো, দক্ষিণবঙ্গেরটাও তোমরাও খুব ভালো করে জানো। কিন্তু তোমরা যারা পাশ করবে তারা একটু ভেবে দেখো, সিভিল থাকবে না মাস্টার হবে। ওকে, চলো টাটা। ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার করো। অ্যান্ড এর সেকেন্ড ভিডিও আসছে, আজকেই হয়তো চলে আসবে, হয়তো না আজকেই চলে আসবে, তার সাথে আরো কিছু আসছে। আজকে হিস্ট্রি ক্লাস শুরু হবে, ঠিক আছে? অ্যান্ড যদি কোথাও ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করো, আমি ক্লিয়ার করবো, না তো আমি নিউ ভিডিও আবার নিয়ে আসবো ডাউট ক্লিয়ার করার জন্য। ওকে, আমি প্রিয়াম্বল এবং তার আমার ফার্স্ট ক্লাসের যে ভিডিওটা, মানে সেকেন্ড ক্লাসের ইয়ের
সরি ইউনাইটেড টেরিটরি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, দেখে নাও। চলো টাটা, বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে আবার।